Hello students, welcome to another video lecture of biology class. So আগের লেকচারে আমরা প্রোটোসেল কিভাবে তৈরি হয়েছিল সেই সম্পর্কে ডিসকাস করেছিলাম এবং প্রোটোসেলের দুটো মডেল ছিল, একটা হচ্ছে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার। কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার লিভিং সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স শো করছিল, যার ফলে এটা ইন্ডিকেট করে যে প্রিমিটিভ আর্থেও এরকমভাবে সমুদ্রের তলদেশে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ারের মতো বা এর থেকেও কিছু অর্গানাইজড একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল, যেটা হচ্ছে প্রোটোসোয়েল বা প্রোটোবায়ন্ট যেটাকে বলা হচ্ছে, বা প্রিসেল প্রিবায়ন্ট বলা হচ্ছে। সো এরপর প্রোটোসেল থেকে কিভাবে আরও অর্গানাইজড একটা সেল স্ট্রাকচার তৈরি হচ্ছে সেই স্টেপটা আমরা পড়ব। সো ফর্মেশন অফ ফার্স্ট সেল, or we can say formation of first primitive prokaryotic cell, origin of prokaryotic cell. So কিভাবে তৈরি হয়েছে? Presumably the first membrane bound cells were formed by spontaneously assembly of phospholipid molecules from the prebiotic soup, enclosing a self-replicating mixture of RNA or DNA and other molecules. সো এটা অনুমান করা হয় যে যেহেতু সমুদ্রের তলদেশে সমস্ত কিছু অর্গানিক মলিকিউল তৈরি হয়েছিল, তাহলে স্পন্টেনিয়াসলি নিজে থেকেই ফসফোলিপিড যে মলিকিউলগুলো ছিল সেই ফসফোলিপিড মলিকিউল বাইরের দিকে একটা দ্বিস্তরীয় আবরণ সৃষ্টি করে, যেটা অ্যাকচুয়ালি বায়োমেমব্রেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং এই যে আবরণীটা সৃষ্টি হচ্ছে, এই আবরণের ভিতরের দিকে কে থাকছে? আবরণের ভিতরের দিকে সেলফ রেপ্লিকেটিং একটা মলিকিউল থাকবে, যেটা হচ্ছে সেলফ রেপ্লিকেটিং মলিকিউল RNA অর DNA, অ্যান্ড অ্যালং উইথ সেলফ রেপ্লিকেটিং মলিকিউলের সঙ্গে আরও আদার মলিকিউলস যেগুলো লাইফ জন্য বা হচ্ছে সেল তৈরির জন্য যেগুলো দরকার, সেই সমস্ত মলিকিউলসগুলো একসঙ্গে ওই সেলফ রেপ্লিকেটিং মলিকিউলের সঙ্গে একসঙ্গে ফসফোলিপিডের বাউন্ডারি দ্বারা বা ফসফোলিপিডের আবরণী দ্বারা আবৃত হয়ে গিয়ে একটা সেলের সৃষ্টি করছে, প্রথম একটা কোষের সৃষ্টি করছে। এবার এই যে সেলফ রেপ্লিকেটিং মিক্সচারের মধ্যে এখানে RNA আর DNA লিখেছি, তার কারণ হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্টদের মধ্যে কিন্তু এটা নিয়ে আবার মতভেদ আছে। অর্থাৎ কিছু সায়েন্টিস্ট মনে করেন RNA ফার্স্ট অরিজিনেট করেছে এবং RNA জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করেছে, আর কিছু সায়েন্টিস্ট মনে করেন যে DNA ফার্স্ট অরিজিনেট করেছে এবং DNA তখন থেকেই যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সো এই দুটো নিয়ে আবার দুটো হাইপোথিসিস রয়েছে, একটা RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস আর একটা DNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। সো বিভিন্ন সায়েন্টিস্টরা এই দুটো হাইপোথিসিসের সাপোর্টে বা এগেনস্টে কিছু এভিডেন্স প্রোভাইড করেছে। তবে সবথেকে অ্যাকসেপ্টেড যে হাইপোথিসিসটা সেটা হচ্ছে RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস, এবং RNA ওয়ার্ল্ড হাইপোথিসিসের মধ্যে RNA ফার্স্ট ডেভেলপ করেছিল, DNA এবং RNA এর মধ্যে RNA ফার্স্ট অরিজিনেট করেছিল এবং তখন RNA জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করেছিল। সো এর সাপোর্টে অনেক এভিডেন্স আছে। যাই হোক, সো এইরকম সেলফ রেপ্লিকেটিং মিক্সচারের সঙ্গে ফসফোলিপিড যখন বাইরের দিকে তৈরি হয়ে গেল, তখন একটা সেল তৈরি হচ্ছে। এবং এই যে সেল তৈরি হচ্ছে, এই সেলটা বিভিন্ন ধরনের এভিডেন্স পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে যে এই সেলটার মধ্যে না তো প্রপার নিউক্লিয়াস ছিল আর নাই কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট ছিল। So evidences indicate that the cells of the earliest organisms do not contain either nucleus or other membrane bound cell organelles. So এই আদি পৃথিবীতে প্রথম যেসব কোষগুলো এইসব উৎপন্ন হয়েছিল সেগুলিতে নিউক্লিয়াস ও পর্দাবেষ্টিত কোনো কোষ অঙ্গাণু ছিল না। তার মানে এই সেলগুলো কি ছিল? প্রোক্যারিওটিক সেল ছিল। সো সাচ সেলস আর কল্ড প্রোক্যারিওটিক সেল, আমরা জানি এগুলোকে প্রোক্যারিওটিক সেল বলা হয়। তাহলে প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক সেলের ডেভেলপ হচ্ছে। প্রোটোসেল যেখানে নির্দিষ্ট কোনো মেমব্রেনটা ফসফোলিপিড দিয়ে তৈরি ছিল না, যে কোনো মেমব্রেন হতে পারে। প্রোটোসেল কিছু লিভিং সেলের ক্যারেক্টারিস্টিক্স শো করছিল, তারপর আস্তে আস্তে প্রোটোসেল থেকে বাইরের দিকে ফসফোলিপিডের একটা দ্বিস্তরীয় আবরণ সৃষ্টি হয়ে যায় এবং ভিতরে সেলফ রেপ্লিকেটিং মলিকিউল থাকে, অন্যান্য আদার মলিকিউল থাকে, এবং এদের ইন্টারাকশনের মাধ্যমে একটা প্রপার সেল তৈরি হয়। এবং এই প্রপার সেলটা এখনকার উন্নত সেলের মতো, অর্থাৎ ক্যারিওটিক সেলের মতো পর্দাবেষ্টিত নিউক্লিয়াস বা পর্দাবেষ্টিত কোনো অর্গানেলস কিন্তু প্রেজেন্ট ছিল না। তো তার মানে এইটা প্রোক্যারিওটিক সেল ছিল। প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক সেলের এখানে অরিজিনেট করছে। অ্যান্ড এইটা যে অরিজিনেট করেছে, এটা
বিলিভ করা হয় যে 3.5 বিলিয়ন ইয়ার্স এগোতে এটা অরিজিনেট হয়েছে। So these prokaryotes originated about 3.5 billion years ago in oxygenless atmosphere. আচ্ছা 3.5 বিলিয়ন ইয়ার্স এগো এই কারণে বলা হচ্ছে, তার কারণ কিছু কিছু ফসিল পাওয়া গেছে 1966-এ কিছু ফসিল পাওয়া গেছে এইরকম 3.5 বিলিয়ন ইয়ার্স এগো রক থেকে, এবং এইগুলো ছিল যে ফসিলগুলো পাওয়া গেছিলো, এই ফসিলগুলো কিন্তু এদের স্ট্রাকচার কিন্তু প্রোক্যারিওটিক ছিল, প্রোক্যারিওটিক ইন নেচার। সো এখান থেকে এটা মোটামুটি একটা অনুমান করা হয় যে এই প্রোক্যারিওটিক এই যে 1966-এ যে 3.5 বিলিয়ন ইয়ার্স এগো রক থেকে যে প্রোক্যারিওটিক অর্গানিজম ফসিল পাওয়া যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি ওই প্রথম প্রোটোসেল থেকে ওই অর্গানিজমগুলোই ডেভেলপ করেছিল। এখানে আরেকটা বলা হয়েছে অক্সিজেনলেস অ্যাটমসফিয়ারে এটা তৈরি হয়েছে, তার কারণ এখন পর্যন্ত পরিবেশে কিন্তু কোনো ফ্রি অক্সিজেন ছিল না, কোনো রকম মুক্ত অক্সিজেন ছিল না, এবং যেহেতু মুক্ত অক্সিজেন ছিল না তার মানে এই যে প্রোক্যারিওটগুলো তৈরি হয়েছিল এরা কিন্তু অ্যানঅ্যারোবস ছিল, অর্থাৎ অবায়ুজীবী। নর্মালি এখন যে ম্যাক্সিমাম পরিবেশে যে জীবগুলো থাকে, এখনকার পরিবেশ যেহেতু অক্সিডাইজিং ইন নেচার অর্থাৎ ফ্রি অক্সিজেন প্রেজেন্ট থাকে, তাই ম্যাক্সিমাম জীব কিন্তু এখনও বায়ুজীবীর মধ্যে পড়ে বা তাদের সার্ভাইভ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু প্রাথমিক পরিবেশে যেহেতু অক্সিজেন ছিল না সেই জন্য যে অর্গানিজমগুলো সৃষ্টি হয়েছিল, প্রোক্যারিওটিক অর্গানিজম যেগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে অ্যানঅ্যারোবিক বা অ্যানঅ্যারোবস ছিল। এরপর আসি ইভলিউশন অফ মোডস অফ নিউট্রিশন, অর্থাৎ নেক্সট যে স্টেপটা আছে ইভলিউশন অফ মোডস অফ নিউট্রিশন, অর্থাৎ অর্গানিজম সৃষ্টি হয়ে গেল, অর্গানিজমকে সার্ভাইভ করার জন্য তার কি দরকার, এনার্জির দরকার, অ্যান্ড এনার্জি সে পায় কোথা থেকে, ফুড ইনটেকের মাধ্যমে, অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে সে এনার্জি পেয়ে থাকে। সো আমরা নিউট্রিশনের উপরে যদি বেস করে যদি অর্গানিজমকে ভাগ করি, ক্লাসিফাই করি, তাহলে আমরা জানি দু ধরনের অর্গানিজম পাওয়া যাবে, একটা হচ্ছে হেটেরোট্রফস টাইপ অ্যান্ড একটা হচ্ছে অটোট্রফস টাইপ। হেটেরোট্রফস কারা না, হেটেরোট্রফস যারা নিজেরা অর্গ্যানিক ম্যাটেরিয়াল বা অর্গ্যানিক সাবস্ট্যান্স নিজেদের দেহে নিজেরা তৈরি করতে পারে না এবং অপরের উপর ডিপেন্ডেবল হয়, সেটা হচ্ছে হেটেরোট্রফস। অটোট্রফস হচ্ছে যারা নিজেরা নিজেদের অর্গ্যানিক সাবস্ট্যান্সটা নিজের দেহে তৈরি করতে পারে, তারা হচ্ছে অটোট্রফস। সো প্রাথমিক অবস্থায় যে অর্গানিজমগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু ছিল হেটেরোট্রফ ইন নেচার, অর্থাৎ তারা নিজেরা কিন্তু কোনো অর্গ্যানিক ম্যাটেরিয়াল নিজেদের দেহে সংশ্লেষ করতে পারতো না। So the earliest prokaryotes obtained energy by the fermentation of organic molecules from the prebiotic soup. সো এরা এনার্জি কোথা থেকে পাচ্ছে না, পৃথিবীতে যে প্রিবায়োটিক স্যুপ অর্থাৎ সমুদ্রের তলদেশে যে এনাফ পরিমাণে যে অর্গ্যানিক মলিকিউল সৃষ্টি হয়ে রয়েছে বা সৃষ্টি হচ্ছে, সেই রকম ধরনের অর্গ্যানিক মলিকিউলগুলোর ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে এরা এনার্জি প্রডিউস করছে, অর্থাৎ এরা অ্যাকচুয়ালি অ্যানঅ্যারোবিক ইন নেচার। সো সেই জন্য এরা ফার্মেন্ট করছে, রেডিমেড যে অর্গ্যানিক মেটেরিয়ালগুলো রয়েছে বা রেডিমেড যে অর্গ্যানিক সাবস্টেন্সগুলো রয়েছে সেইগুলোকে এরা ফুড হিসাবে ইউজ করছে এবং সেটাকে ফার্মেন্ট করে সেখান থেকে এরা এনার্জি পাচ্ছে। সো সেই জন্য এরা হচ্ছে হেটেরোট্রফস ইন নেচার, হেটেরোট্রফস। সো অর্থাৎ প্রাথমিক যে প্রোক্যারিওটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হেটেরোট্রফস, অবশ্যই অ্যানারোবিক, আগেই আমি বলে বলে আসছি অ্যানঅ্যারোবিক বা অ্যানঅ্যারোবস। এবং এই যে হেটেরোট্রফস, এই হেটেরোট্রফসটা আবার হচ্ছে অ্যাবজর্পটিভ টাইপ অফ হেটেরোট্রফস, অর্থাৎ হেটেরোট্রফস হচ্ছে আবার অ্যাবজর্পটিভ টাইপ। সো হেটেরোট্রফস অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইনজেস্টিভ টাইপ আর একটা হচ্ছে অ্যাবজর্পটিভ টাইপ। হিউম্যান বা অ্যানিম্যাল আমরাও কিন্তু হেটেরোট্রফস, বাট আমরা হচ্ছে ইনজেস্টিভ টাইপ। ইনজেস্টিভ টাইপ মানে যারা ফুড ইনজেস্ট করে, যারা ফুড কনজিউম করে, ফুডকে গ্রহণ করে, তারা হচ্ছে ইনজেস্টিভ টাইপ। আর অ্যাবজর্পটিভ টাইপ হচ্ছে যারা এই সমস্ত অর্গ্যানিক সাবস্টেন্সকে অ্যাবজর্ব করে, শোষণ করে, তারা হচ্ছে অ্যাবজর্পটিভ টাইপ। প্রাথমিকভাবে যে প্রোক্যারিওটগুলো সৃষ্টি হয়েছিল তারা হেটেরোট্রফস, অ্যাবজর্পটিভ টাইপ অফ হেটেরোট্রফস ছিল এবং সমুদ্রের তলদেশে যে জমে থাকা যে জৈব পদার্থগুলো ছিল সেই জৈব পদার্থকে ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে সেই জৈব পদার্থ থেকে এরা এনার্জি বা শক্তি সংগ্রহ করত। এরপর নেক্সট কি হচ্ছে না, যেহেতু এরা খাদ্য পাচ্ছে, সো খাদ্য পাওয়ার জন্য এরা এবার কি করবে, মাল্টিপ্লিকেশন করবে। অর্থাৎ লিভিং অর্গানিজমের কিন্তু দুটোই এম থাকে, যে কোনো লিভিং অর্গানিজমের
দুটি এম থাকে। সেই দুটো এম কি? একটা হচ্ছে যে সুটেবল ফিডিং অ্যান্ড সাকসেসফুল ব্রিডিং, অর্থাৎ যথেষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করা এবং তারপর একটা সাকসেসফুল ব্রিডিং অর্থাৎ জনন সম্পন্ন করা বা তার বংশের বৃদ্ধি ঘটানো। সো এটাই লিভিং অর্গানিজমের পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কিন্তু এইটা, অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন সব কিছুই কিন্তু দুটো পারপাসে করি। একটা হচ্ছে সুটেবল ফিডিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাকসেসফুল ব্রিডিং, রিপ্রোডাকশন করা এবং খাদ্য গ্রহণ করা এবং রিপ্রোডাকশন করা। খাদ্য গ্রহণ কেন না, খাদ্য গ্রহণ না করলে সে সার্ভাইভ করতে পারবে না, এবং সার্ভাইভ না করলে সে একটা নির্দিষ্ট এজে গিয়ে ব্রিডিং করতে পারবে না, এবং ব্রিডিং যদি না করে তাহলে কিন্তু তার যে বংশ পরম্পরা, তার যে প্রজাতি আস্তে আস্তে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। সো একটা অর্গানিজমের পৃথিবীতে আসার মেন উদ্দেশ্যই কিন্তু যে ব্রিডিং করা। সো সেই জন্য এই সমস্ত হেটেরোট্রফস যারা প্রোক্যারিওটস যারা উৎপন্ন হয়েছিল, তারা যেহেতু সেখানে সুটেবল একটা ফুডের সোর্স পেয়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের তলদেশে বিভিন্ন অর্গানিক সাবস্টেন্স জমা হয়েছিল বা তৈরি হচ্ছিল, সেই সমস্ত সোর্সগুলো যেহেতু পাচ্ছে, সেই জন্য এরা কিন্তু এরপর র্যাপিডলি রিপ্রোডাকশন করতে সক্ষম হয়। এবং এই প্রোক্যারিওটসগুলো প্রাথমিক অবস্থায় বাইনারি ফিশনের মাধ্যমে র্যাপিডলি রিপ্রোডাকশন করতে থাকে, এবং এর ফলে এই অর্গানিজমগুলোর সংখ্যা কিন্তু বাড়তে থাকে। সো ডিউ টু র্যাপিড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ হেটেরোট্রফস, স্ক্যারসিটি অফ অর্গানিক সাবস্টেন্সেস ডেভেলপড ইন দ্য ওশেন। যখনই এদের সংখ্যা বাড়তে থাকলো তখনই কিন্তু এরপর সমুদ্রের তলদেশে অর্গানিক সাবস্টেন্সের অভাব দেখা যেতে লাগলো। কেন না, এদের সংখ্যা বেড়েছে, জীবের সংখ্যা বাড়ছে, মানে জীব বেশি পরিমাণে কনজিউম করবে, অর্গানিক সাবস্টেন্স বেশি পরিমাণে কনজিউম করবে, এবং একই সঙ্গে টেম্পারেচারও ফল করছে, যত দিন যাচ্ছে টেম্পারেচারও ফল করছে, তার ফলে নতুন করে সমুদ্রের তলদেশে কিন্তু অর্গানিক সাবস্টেন্স তৈরি হচ্ছে না, এবং যেইগুলো জমা ছিল সেইগুলোও হেটেরোট্রফস যে অলরেডি যে এক্সিস্টিং যে অর্গানিজম রয়েছে তারা কিন্তু ফিড করছে। ফলে এখানে সমুদ্রের তলদেশে কিন্তু অর্গানিক সাবস্টেন্সের ক্রমাগত একটা স্ক্যারসিটি দেখা যেতে থাকে, অভাব দেখা যেতে থাকে। এই সময় কিছু অর্গানিজম তখন নতুন কিছু ওয়ে বের করতে থাকে তাদের সার্ভাইভালের জন্য, তাদের নিজেকে সার্ভাইভ পরিবেশে টিকিয়ে রাখার জন্য তারা অল্টারনেটিভ কিন্তু ওয়ে ব্যবহার করতে থাকে। সেই অল্টারনেটিভ ওয়েটা কি না, অ্যাট সাচ এ টাইম সাম অফ দিস অর্গানিজম বিগ্যান সিনথেসাইজিং এনার্জি ইল্ডিং অর্গানিক সাবস্টেন্সেস ফ্রম সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্স অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ এনভায়রনমেন্টে অর্গানিক সাবস্টেন্স তো শেষ হয়ে যাচ্ছে, বাট ইনঅর্গানিক সাবস্টেন্স কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এবং এই যে পরিবেশে ইনঅর্গানিক সাবস্টেন্স প্রেজেন্ট রয়েছে, কিছু কিছু অর্গানিজম এই ইনঅর্গানিক সাবস্টেন্সটাকে কাজে লাগিয়ে নিজেদের দেহের মধ্যে খাদ্য তৈরি করছে। কি ধরনের খাদ্য না, এনার্জি ইল্ডিং অর্গানিক সাবস্টেন্স, অর্থাৎ যে সমস্ত অর্গানিক সাবস্টেন্সগুলো তাদেরকে এনার্জি দেবে সেই রকম অর্গানিক সাবস্টেন্স তৈরি করছে। দ্যাট মিনস কার্বোহাইড্রেটকে বলছি আমরা, মেনলি সুগারকে বলছি। সো এরা ইনঅর্গানিক পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে ইনঅর্গানিক সাবস্টেন্স অ্যাবজর্পশন করছে, এবং তার ফলে নিজেদের বডির মধ্যে একটা অর্গানিক এনার্জি ইল্ডিং অর্গানিক সাবস্টেন্স তৈরি করছে। তো এই অবস্থায় কিছু প্রোক্যারিওট নিজের দেহের মধ্যে শক্তি প্রদানকারী জৈব পদার্থের সংশ্লেষ করতে থাকে। তো তার মানে এখানে অটোট্রফসের ডেভেলপ হলো, অ্যান্ড এই অটোট্রফসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কেমো অটোট্রফস, তার কারণ এরা যে এনার্জিটা সংগ্রহ করছিল সেইটা কিন্তু সানলাইট এনার্জি বা লাইট এনার্জি নয়, সেটা কিন্তু কেমিক্যাল পদার্থের আগেন ফার্মেন্টেশনের মাধ্যমে এনার্জি সংগ্রহ করছিল। সো ইন দিস ওয়ে কেমো হেটেরোট্রফস কনভার্টেড টু কেমো অটোট্রফস, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কেমো হেটেরোট্রফস, এরপর কিছু কেমো হেটেরোট্রফস কেমো অটোট্রফসে পরিণত হয়ে গেল, অর্থাৎ রাসায়নিক পদার্থের বিয়োজনের মাধ্যমে সেখান থেকে যে এনার্জিটা হচ্ছে বা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে এনার্জিটা উৎপন্ন হচ্ছে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এরা নিজ দেহে কিছু অর্গানিক সাবস্টেন্স সিনথেসাইজ করছে। সো সেই জন্য এদিকে আমরা কেমো অটোট্রফস বলছি। অ্যান্ড এই যে কেমো অটোট্রফসগুলো অরিজিন করছে, এইগুলো অ্যাকচুয়ালি ছিল দিস ওয়ার লাইক প্রেজেন্ট অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। এখনকার দিনে যে অ্যানঅ্যারোবিক যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়ার মতোই এই অর্গানিজমগুলো ছিল। নেক্সট কি হচ্ছে, তাহলে অটোট্রফস, এখানে অরিজিন অফ অটোট্রফ অর্গানিজমের মধ্যে যখন অটোট্রফের অরিজিন হচ্ছে তখন প্রথমে কিন্তু কেমো অটোট্রফ অরিজিনেট করেছে। At the same time,
Different chemical present in the oceanic water evolved porphyrins which eventually lead to the formation of chlorophyll. এরপর সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের কেমিক্যালের মধ্যে রিয়াকশনের ফলে পরফাইরিন রিং তৈরি হচ্ছে, অ্যান্ড এই পরফাইরিন রিং থেকেই পরবর্তীকালে ক্লোরোফিল সৃষ্টি হচ্ছে। আমরা জানি ক্লোরোফিল গঠনে 4টে পরফাইরিন রিং থাকে, সো এইরকম প্রথমে পরফাইরিন রিং তৈরি হলো এবং তারপর ক্লোরোফিল তৈরি হলো। এই ক্লোরোফিল তৈরি হওয়ার সময় কিছু কিছু যে অর্গানিজম রয়েছে তারা ক্লোরোফিলকে ইউটিলাইজ করে এবং ক্লোরোফিলের সাহায্যে তারা লাইট এনার্জিকে অ্যাবজর্ব করতে সক্ষম হয়। সো যখনই ক্লোরোফিল অরিজিনেট করে গেল তখন কিছু অর্গানিজম, কিছু কেমো অটোট্রফস যারা ছিল, যারা আগে রাসায়নিক বিক্রিয়া থেকে রিলিজ হওয়া এনার্জিকে কাজে লাগাচ্ছিল, তারাই এখন ক্লোরোফিলের সাহায্যে লাইট এনার্জিকে ক্যাপচার করতে সক্ষম হয়। সো দিস এনেবলড certain organism to utilize light energy for synthesizing organic substance, অর্থাৎ কিছু প্রোক্যারিওট ক্লোরোফিল অণুর সাহায্যে সৌরশক্তি শোষণের মাধ্যমে নিজ দেহে জৈব পদার্থের সংশ্লেষ ঘটায়। সো স্টিল নাও এরা কিন্তু অ্যানারোবস, কেননা পরিবেশে এখন পর্যন্ত কোনো অক্সিজেন কিন্তু ডেভেলপ হয়নি, কোনো অক্সিজেন কিন্তু ফ্রি অক্সিজেন সৃষ্টি হয়নি। সো এই যে প্রোক্যারিওট যারা ক্লোরোফিলের সাহায্যে সোলার এনার্জিকে ইউজ করছে, তারা they use hydrogen sulfide instead of water as a hydrogen source. So actually এই অর্গানিক সাবস্টেন্স তৈরি করার জন্য যে হাইড্রোজেন সোর্স বা হাইড্রোজেন দাতা হিসাবে, হাইড্রোজেন ডোনার হিসাবে তারা কিন্তু জলের পরিবর্তে H2S তৈরি করছে, হাইড্রোজেন সালফাইড তৈরি করছে। এবং সেই জন্য প্রেজেন্ট যেগুলো উন্নত ধরনের যে আমরা প্ল্যান্ট ক্যাটাগরি যেগুলো দেখতে পাচ্ছি, সমস্ত ধরনের যে গ্রিন প্ল্যান্ট দেখতে পাচ্ছি, গ্রিন প্ল্যান্ট কিন্তু হাইড্রোজেন সোর্স হিসাবে বা হাইড্রোজেন ডোনার হিসাবে ওয়াটার ইউজ করে এবং সেই জন্য তাদের ফটোসিনথেসিস প্রসেসে অক্সিজেন রিলিজ হয়। বাট এই সমস্ত অর্গানিজমগুলো লাইট এনার্জি ইউজ করলেও এরা কিন্তু হাইড্রোজেন ডোনার হিসাবে হাইড্রোজেন সালফাইড ইউজ করছে এবং সেই জন্য এদের ওয়াস্ট মেটেরিয়াল হিসাবে বা উপজাত যে বস্তু বলছি আমরা, সেটা বাই প্রোডাক্ট হিসাবে সালফার তৈরি হচ্ছিল এদের কোষের মধ্যে। কোনো অক্সিজেন কিন্তু প্রডিউস হচ্ছে না, এদের ফটোসিনথেসিস প্রসেসে কোনো অক্সিজেন তৈরি হচ্ছে না। এবং এই যে অর্গানিজমগুলো এরা ছিল দে ওয়্যার সিমিলার টু প্রেজেন্ট ডে সালফার ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সালফার ব্যাকটেরিয়া আমরা এখন দেখতে পাই তাদের মতোই এই অর্গানিজমগুলো ছিল। এবং এর দিকে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে এরা খাদ্য তৈরি করছিল। সো অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস মানে যেই ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হবে না। অক্সিজেন কেন উৎপন্ন হচ্ছে না? তার কারণ এরা জলের পরিবর্তে হাইড্রোজেন সালফাইড তৈরি করছে এবং সেই জন্য অক্সিজেনের পরিবর্তে এখানে সালফার তৈরি হচ্ছিল, এদের ক্ষেত্রে সালফার তৈরি হচ্ছিল। Gradually, some other organism used water as a source of hydrogen and carbon dioxide as a source of carbon to synthesize carbohydrates in the presence of solar energy. এরপর ধীরে ধীরে কি হচ্ছে না, ধীরে ধীরে এই সালফারটা হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে ধীরে ধীরে এখানে কিছু অর্গানিজম আছে যারা জল ইউজ করছে হাইড্রোজেন ডোনার হিসাবে এবং কার্বন ডাইঅক্সাইড ইউজ করছে কার্বন সোর্স হিসাবে। এর ফলে এবং সোলার এনার্জি ইউজ করে এরা এদের নিজ দেহে সালোক সংশ্লেষ ঘটাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, দাস দে রিলিজড অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ নর্মাল ফটোসিনথেসিস প্রসেসে আমরা যে ফটোসিনথেসিস জানি সেখানে আমরা জানি জল ইউজ করলে জলের ফটোলাইসিস ঘটে, অর্থাৎ জলটা আলোর উপস্থিতিতে স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে গিয়ে সেখানে বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি করবে। সো ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে তার বাই প্রোডাক্ট হিসাবে যে অক্সিজেন তৈরি হচ্ছে, এই অক্সিজেন অ্যাটমসফিয়ারে রিলিজ হচ্ছে। সো এই অক্সিজেনগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হচ্ছে এবং পরিবেশে অক্সিজেনের উৎপত্তি ঘটছে। সো দিস অর্গানিজমস ওয়্যার সায়ানোব্যাকটেরিয়া বিলিভ টু বি অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট 2.5 বিলিয়ন ইয়ার্স এগো। তার মানে এই যে অর্গানিজমগুলো ওয়াটার ইউজ করলো হাইড্রোজেন ডোনার হিসাবে এবং অক্সিজেনের ইভলিউশন ঘটালো, অক্সিজেনের রিলিজ ঘটালো, সেই অর্গানিজমগুলো ছিল সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, যেটা বিলিভ
করা হয় তারা 2.5 বিলিয়ন ইয়ার্স এগোতে তৈরি হয়েছিল। এবং এই যে অক্সিজেন তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে সায়ানোব্যাকটেরিয়া ইভলভ করলো, অরিজিনেট করলো, সায়ানোব্যাকটেরিয়া ইজ দ্য গেম চেঞ্জার। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়ার আবির্ভাবের সঙ্গে সঙ্গে টোটাল অ্যাটমসফিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট চেঞ্জ তো অ্যাটমসফিয়ারে অক্সিজেন স্টার্ট হতে থাকে, অক্সিজেন ইভলভ করতে থাকে, এবং সায়ানোব্যাকটেরিয়া এরপর যত সংখ্যা বাড়তে থাকে তারা ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে অক্সিজেন রিলিজ করতে থাকে এবং পরিবেশে আস্তে আস্তে অক্সিজেন জমা হতে থাকে। অক্সিজেন জমা হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রি অক্সিজেন রিয়াক্টস উইথ মিথেন অ্যান্ড অ্যামোনিয়া অ্যান্ড ট্রান্সফর্মড মিথেন অ্যান্ড অ্যামোনিয়া ইন্টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ফ্রি নাইট্রোজেন। অর্থাৎ প্রাথমিক অ্যাটমসফিয়ারে যে প্রচুর পরিমাণে যে মিথেন এবং অ্যামোনিয়া ছিল, সেই মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? নাইট্রোজেন। অর্থাৎ এখন অ্যাটমসফিয়ারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের জমা হতে থাকছে, মিথেন অ্যামোনিয়ার পরিমাণ কমতে থাকছে। একইভাবে সাম অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার চেঞ্জড ইন্টু ওজোন ইন প্রেজেন্স অফ ইউভি লাইট। ইউভি লাইটের উপস্থিতিতে কিছু অক্সিজেন ওজোনে কনভার্ট করছে এবং অ্যাটমসফিয়ারের উপরে একটা পুরো ওজোন স্তর তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে কোনো ইউভি লাইট কিন্তু আর আসতে পারছে না, এবং ইউভি লাইট না আসার জন্য এখন কিন্তু এনার্জি সোর্স হিসাবে শুধুমাত্র ভিজিবল লাইট কিন্তু কাজ করে থাকবে। আস্তে আস্তে অ্যাটমসফিয়ার যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার প্রোক্যারিওটিক অর্গানিজম কনভার্ট করে মোর কমপ্লেক্স স্ট্রাকচার করছে এবং ইউক্যারিওটসের অরিজিন হচ্ছে। এটা বিলিভ করা হয় যে প্রিমিটিভ প্রোক্যারিওটিক সেল থেকে আনুমানিক 1.5 বিলিয়ন ইয়ার্স এগো ইউক্যারিওটিক সেলের উৎপত্তি ঘটে। ইউক্যারিওটিক সেলের উৎপত্তির উপর অনেকগুলো থিওরি রয়েছে। একটা হচ্ছে সিম্বায়োটিক অরিজিন থিওরি, যার মধ্যে বলা হয় কোনো একটা প্রোক্যারিওটিক হোস্ট সেল কোনো অ্যারোবিক ব্যাকটেরিয়াকে এনগালফ করে নেয়, এইরকমভাবে এনগালফ করে নেয়। অর্থাৎ এইটা হচ্ছে হোস্ট সেল যেটা প্রোক্যারিওটিক ইন নেচার ছিল, এবং একটা প্রোক্যারিওটিক অ্যারোবিক ব্যাকটেরিয়াকে এরা এনগালফ করে কিন্তু ডাইজেস্ট করতে পারে না, এবং এই অ্যারোবিক ব্যাকটেরিয়াটা এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে সিম্বায়োটিক হিসাবে থেকে যায়, মিথজীবী একটা সম্পর্ক স্থাপন করে, এবং এইটাই মাইটোকন্ড্রিয়া হিসাবে কাজ করে যায়। সো যে সমস্ত প্রোক্যারিওটিক সেল এইরকম শুধুমাত্র একটা অ্যারোবিক ব্যাকটেরিয়াকে এনগালফ করেছে তারা মাইটোকন্ড্রিয়া হিসাবে কাজ করে, আর যারা সায়ানোব্যাকটেরিয়াকে এনগালফ করে সেই সায়ানোব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট হিসাবে কাজ করে থাকে। সো এটা একটা অরিজিন, এইটা একটা থিওরি রয়েছে ইউক্যারিওটস অরিজিনের। আর একটা রয়েছে যেটা বলছে যে বিভিন্ন ধরনের কোষের মধ্যেই যে মেমব্রেনগুলো আছে সেই মেমব্রেনগুলো বারবার ইনভ্যাজিনেট হয়ে গিয়ে সেখানে নতুন মেমব্রেন বাউন্ড অর্গ্যানেল তৈরি করে, এবং ইনস্টেড অফ লিভিং সেপারেটলি দ্য সেল স্টার্টেড লিভিং টুগেদার ইন দ্য ফর্ম অফ কলোনিজ। লেটার সেল ডিফারেন্সিয়েশন অকার টু ফর্ম দ্য মাল্টিসেলুলার অর্গানিজম। অর্থাৎ একই সঙ্গে এখানে কি হচ্ছে না, যে ইউনিসেলুলার স্ট্রাকচারগুলো ছিল সেগুলো আলাদা আলাদাভাবে থাকার যে এগুলো কি করতে থাকে, এরকম কলোনাইজড হতে থাকে, এবং এই কলোনাইজড হওয়ার পর তারপর এখানে মাল্টিসেলুলার ইউনিসেলুলার স্ট্রাকচার থেকে মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি হয়, এবং তারপর যত দিন যায় কমপ্লেক্সিটি বাড়তে থাকে, অর্গানিজমের মধ্যে কমপ্লেক্সিটি বাড়তে থাকে। সো এভাবে টোটাল বায়োলজিক্যাল ইভলিউশন ঘটেছে। এভাবে টোটাল একদম কিভাবে সিম্পল মলিকিউল থেকে কিভাবে কেমিক্যাল মলিকিউল তৈরি হচ্ছে, এবং তারপর সেখান থেকে কিভাবে অর্গানিজম তৈরি হচ্ছে। তো এটা শেষ করার মাধ্যমে আমরা টোটাল যে অরিজিন অফ লাইফটা ছিল সেই টোটাল অরিজিন অফ লাইফটা কমপ্লিট করলাম। নেক্সট লেকচারে আমরা এভিডেন্স অফ ইভলিউশন সম্পর্কে ডিসকাস করব।